আমি এই ভিডিও শুরু করব তোমাদেরকে বর্গমূলের কথা মনে করিয়ে দিয়ে। তোমরা ক্লাস 7 এ বর্গমূল নিয়ে পড়েছো। আহ, নতুন কারিকুলামে কোন ক্লাসে আমি জানি না, বাট এখন 2024 সালে যারা নবম শ্রেণীতে আছো তোমরা ক্লাস 7 এ পড়েছো। আচ্ছা, তো বর্গমূল অ্যাকচুয়ালি কি? বর্গমূল হলো, তো যদি মনে থাকে তোমার, যে চারের একটা বর্গমূল হলো 2, এবং চারের আরেকটি বর্গমূল হলো -2, রাইট? দুইটাই কিন্তু চারের বর্গমূল অ্যাকচুয়ালি। এখন আমরা সংজ্ঞাটা হলো এরকম, যে এ বি এর বর্গমূল, এ বি এর বর্গমূল যদি এ স্কোয়ার ইকুয়াল টু বি হয়, যদি এ স্কোয়ার ইকুয়াল টু বি হয়। দেখো, 2 এর স্কোয়ার 4 হয়, 2 এর স্কোয়ার হয় 4। এই কারণে আমরা বলি 4 এর একটা বর্গমূল হলো 2, কারণ 2 এর বর্গ হলো 4। 2 এর বর্গ 2 এর বর্গ হলো 4, তাহলে 4 এর বর্গমূল হলো 2। সেম ভাবে -2 এর বর্গ হলো 4, তাহলে 4 এর আরেকটা বর্গমূল হলো -2। তাহলে বর্গ আর বর্গমূল কিন্তু একটা একটা বিপরীত সম্পর্ক, ঠিক আছে? বর্গ এবং বর্গমূল। 4 2, 4 এর একটা বর্গমূল হলো 2, আর 2 এর বর্গ হলো 4। সেম ভাবে -2 এর বর্গ হলো 4, তাহলে 4 এর আরেকটা বর্গমূল হলো -2। সেম ভাবে 3 এর বর্গ হলো 9, তাহলে 9 এর একটা বর্গমূল হলো 3, রাইট? এটা তো এই হলো বর্গমূলের সংজ্ঞা, তাই তো? তো এই সংজ্ঞাটা আমরা অলরেডি এখানে বুঝিয়েছি, যে এ বি এর বর্গমূল যদি বি এর বর্গ হয়, যদি এ বি এর বর্গমূল যদি বি এর বর্গ হয়, যদি এ স্কোয়ার ইকুয়াল টু বি হয়, রাইট? এটা হলো বর্গমূলের সংজ্ঞা, আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে 4 এর বর্গমূল আছে দুইটা, এটা 4 আর এটা হলো 2, রাইট? 4 এবং 2, এই দুইটার ভেতরে আমরা যেটা বলি, 4 এর বর্গমূল এটা 2 আর এটা হলো -2, এন্ড কোনটার চিহ্ন 4 এর চিহ্ন মানে পজিটিভ নাকি নেগেটিভ, প্লাস নাকি মাইনাস? তো 4 ও প্লাস 2 ও প্লাস, আর এখানে 4 প্লাস কিন্তু 2 হলো মাইনাস, রাইট? 4 পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ। তো যার বর্গমূল তার চিহ্নের সাথে যে বর্গমূলের চিহ্ন মিলে, সে চিহ্ন, সেটাকে আমরা বলবো মুখ্য বর্গমূল। তাহলে 4 এর মুখ্য বর্গমূল হলো মুখ্য, ইংরেজিতে বলা মুখ্য বর্গ। আচ্ছা, আমি আগে বাংলাটাই বলে নিই। 4 এর মুখ্য বর্গমূল হলো 2, এটা সঠিক কথা। আর 4 এর যদি বলে 4 এর মুখ্য বর্গমূল হলো -2, তাহলে এটা ভুল কথা, ঠিক আছে? এটা তো আমরা যেটা বলি, এই মুখ্য বর্গমূলকে ইংরেজিতে বলা হয় মুখ্য, মানে অ্যাকচুয়ালি প্রধান। মুখ্য বর্গমূল, মুখ্য বর্গমূলকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল স্কোয়ার রুট, প্রিন্সিপাল স্কোয়ার রুট। তো আমরা এটাকে একটু চিহ্নের মাধ্যমে এভাবে বলা হয়, এই কথাটাকে চিহ্নের মাধ্যমে বলা হয় এইভাবে, এই স্কোয়ার রুটের চিহ্নের নিচে 4 দেওয়া হয়, এটা হবে 2, এই কথাটা সঠিক। যদি কখনো এভাবে বলা হয় সমান -2, এই কথাটা ভুল, কারণ এই চিহ্নটার মানে তুমি যদি বলো বর্গমূল, তো সেটা সঠিক, কিন্তু পুরা সঠিক না, ঠিক আছে? তো আমি দাগটা পুরা দিলাম না। এই চিহ্নটার মানে হলো মুখ্য বর্গমূল, এই চিহ্নটার মানে হলো মুখ্য বর্গমূল। ওকে, এবং মুখ্য বর্গমূলের চিহ্ন কি হইতে হয়? যার বর্গমূল তার যে চিহ্ন, মুখ্য বর্গমূলের চিহ্ন কিন্তু একই চিহ্ন হয়, ঠিক আছে? অবশ্য আরেকটা ব্যাপার আছে এখানে, যে তোমরা 4 এর বর্গমূল পাবা, ঠিক আছে? 4 এর মুখ্য বর্গমূল 2, ঠিক আছে? তো আমরা শুধু স্কোয়ার রুট বলি, শুধু স্কোয়ার রুট যখন বলি বা শুধু বর্গমূল বলি, এভাবে চিহ্ন দিয়ে যখন বলি, তখন আমরা আসলে এই জাস্ট মুখ্যটাকেই বোঝাই, মুখ্য বর্গমূল। আমি বলবো 4 এর বর্গমূল, কিন্তু আসলে আমি বোঝাতে চাচ্ছি 4 এর মুখ্য বর্গমূল, রাইট? এই চিহ্নটা থাকলেই মুখ্য বর্গমূল। ওকে, আচ্ছা, 9, এটা 3, এভাবে 16 এর যদি বর্গমূল বা মুখ্য বর্গমূল, সেটা হলো 4, এবং মাইনাস গুলো হবে না, ঠিক আছে? এটা
এবং এবং আরেকটা জিনিস হলো, তুমি যদি এক্স এর বর্গমূল চাও, তো এই জিনিসটার একটা বাস্তব মান থাকার জন্য, এই জিনিসটা বাস্তব মান থাকার জন্য এক্স এর মান 0 বা 0 চেয়ে বড় হইতে হবে। এক্স এর মান নেগেটিভ হতে পারবে না, এক্স এর মান নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে? তো তো আমরা এটাই মনে রাখি, এই অংশটা বাদ দিই। তো এক্স এর বর্গমূলের বাস্তব মান তখনই থাকবে যখন এক্স 0 বা 0 চেয়ে বড়। ঠিক আছে? তো কোনো আর যেমন আমি যদি 9 এর বর্গমূল নেই, -9, -9, তুমি বলবে এটা তো কোনো একটা বর্গমূল সম্ভবত আছে। আচ্ছা, আমি ধরলাম সেই বর্গমূলটা হলো এ, রাইট? তাহলে আমার কি হইতে হবে? এ এর স্কোয়ার হইতে হবে 9। এ যদি -9 এর বর্গমূল হতে চায়, এ যদি -9 এর বর্গমূল হতে চায়, তাহলে এ এর বর্গ হতে হবে -9। এখন দেখো, এ এ -9, এখন এ যদি কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এ হয় পজিটিভ হবে, না হলে নেগেটিভ হবে। তো এ যদি পজিটিভ হয়, তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে প্লাসে প্লাসে প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে -9। আবার এ যদি নেগেটিভ হয়, তাহলে এটাও নেগেটিভ, তো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস প্লাস হওয়ার কথা, কিন্তু এটা -9। এর মানে হলো এমন কোনো বাস্তব সংখ্যা নাই যেটা -9 এর বর্গমূল, যেটা -9 এর বর্গমূল। এর মানে যেটা বোঝাতে যাচ্ছে, বাস্তব সংখ্যার বর্গ, বাস্তব সংখ্যার বর্গ হলো অঋণাত্মক। অঋণাত্মক মানে ঋণাত্মক হয় না, শূন্য হতে পারে, ধনাত্মক হতে পারে, কিন্তু ঋণাত্মক হয় না। ঠিক আছে? এটা রি, আশা করি আমি ঠিকঠাক লিখতে পারছি। অঋণাত্মক, বাস্তব সংখ্যার বর্গ ঋণাত্মক, কারণ বাস্তব সংখ্যা যদি প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়, যদি মাইনাস হয় তাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। মানে বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হয় না, অলওয়েজ শূন্য অথবা পজিটিভ, অলওয়েজ শূন্য অথবা পজিটিভ। এই কারণে যেটা দেখা যায়, যেহেতু তাহলে কোনো কোনো বাস্তব সংখ্যার বর্গ যেহেতু ঋণাত্মক হয় না, তার মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না। ঋণাত্মক বাস্তব সংখ্যার বাস্তব বর্গমূল নেই, বাস্তব সংখ্যার বাস্তব বর্গমূল নেই, বা অসংজ্ঞায়িত যেটা বলি আমরা। ঠিক আছে? এই যেমন এখানে -9 এর কোনো বাস্তব বর্গমূল নাই। ঠিক আছে? এটা, তো এটা আমি বলতে চাইতেছি, যখনই কারো বর্গমূল দরকার, রুট এক্স, এই যে এক্স এর বর্গমূল দরকার, এক্স এর বর্গমূল যদি তোমার, বা এক্স এর বর্গমূল তোমার তখনই থাকবে, এক্স এর বাস্তব বর্গমূল তখনই থাকবে যদি এক্স 0 চেয়ে বড় অথবা সমান হয়। মানে 0 চেয়ে ছোট হতে পারবে না বা নেগেটিভ হতে পারবে না, এটি। আচ্ছা, তো বর্গমূল নিয়ে তো তোমরা একটু জান না, তো বর্গমূলের পরে আমরা যেটা করতে পারি, বর্গমূলের সংজ্ঞা কি দিয়েছিলাম? এ বি এর বর্গমূল যখন এ স্কোয়ার ইকুয়াল টু বি হয়, রাইট? যখন স্কোয়ার ইকুয়াল টু বি হয়, এটা হলো বর্গমূলের সংজ্ঞা দিয়েছিলাম। ঠিক আছে? তো বর্গের উল্টা বর্গমূল, বর্গের উল্টা হলো এর বর্গ যদি বি হয়, তাহলে এর বর্গ যদি বি হয়, তাহলে এ হবে বি এর বর্গমূল, রাইট? আচ্ছা, বি যদি এ এর বর্গ হয়, এ হবে বি এর বর্গমূল, এরকম। একইভাবে আরেকটা সংজ্ঞা দিতে পারি, এ কিউব ইকুয়াল টু যদি বি হয়, বি হয়, তখন এ হবে বি এর ঘনমূল, এ হবে বি এর ঘনমূল। আমি এটা ব্যাখ্যা করতেছি এখনই। যেমন তোমরা দেখো, 2 এর কিউব হলো +8, -2 এর যদি কিউব নেই তাহলে হবে -8। তো এখানে খেয়াল করো, আমি বলতেছি ঘন, রাইট? আর এখানে এই যে 2, 2 এর ঘন হলো 8। তোমরা জানো 3 পাওয়ারকে আমরা ঘন বলতেছি। তো 2 এর ঘন হলো 8, -2 এর ঘন হলো -8। এখন 8 যদি 2 এর ঘন হয়, -8 যদি -2 এর ঘন হয়, তাহলে উল্টা সম্পর্কটা কি? এরা কি? এরা হলো ঘন। 8 হলো 2 এর ঘন, -8 হলো -2 এর ঘন, তাহলে এরা কি? এরা হলো ঘনমূল, এরা হলো ঘনমূল। ওকে, তাহলে তোমাকে যদি বলে 8 এর ঘনমূল কত, 8 এর ঘনমূল হলো 2, এবং -8 এর ঘনমূল কত? -2, রাইট? এবং আমি বর্গমূলের বেলা যেরকম ছিল, যার বর্গমূল তার যা চিহ্ন,
মুখ্য বর্গমূলের ওই একই চিহ্ন, যার বর্গমূল, আবারও বলতেছি যার বর্গমূল, তার যে চিহ্ন মানে সে পজিটিভ নাকি নেগেটিভ, চিহ্ন মানে পজিটিভ নাকি নেগেটিভ, চিহ্ন মানে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, চিহ্ন মানে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ, যার বর্গমূল তার যা চিহ্ন, মুখ সরি বর্গমূলের বেলা যেটা আমি বলেছিলাম, যার বর্গমূল তার যা চিহ্ন, ওই একই চিহ্নের যে বর্গমূল আছে সে বর্গমূলটাই হলো মুখ্য বর্গমূল। একইভাবে এই আটের, এই যে আটের যে ঘনমূল আছে একটা চিহ্ন কিন্তু সেম, তাহলে আটের সেম চিহ্নের ঘনমূল কে, টু, টু, -8 এর সেম চিহ্নের ঘনমূল কে, -2। তো ঘনমূলের বেলায় আসলে এরকম এরকম হয় না যে একাধিক থাকে তুমি প্লাস আর মাইনাসের ভেতর, বর্গমূলের বেলা দুইটা আসে, দেখতো এই 4 এর বর্গমূল কয়টা, দুইটা আসছে। তো দুইটা আসাতে আমি 4 এর চিহ্ন প্লাস, তাহলে আমি যে যে প্লাস হলো যে বর্গমূলটা সেটাকে আমি মুখ্য বর্গমূল বলেছি। কিন্তু যে ঘনমূলের বেলা আসলে এরকম টেস্ট লাগে না। ঘনমূলের বেলা দেখা যায় একটা বাস্তব সংখ্যার বাস্তব ঘনমূল একটাই থাকে, একটা বাস্তব সংখ্যার বাস্তব ঘনমূল একটাই থাকে। যেহেতু একটা থাকে তো এখানে কনফিউশন আসলে ক্রিয়েট হয় না, কিন্তু ব্যাপারটা মাথায় রাখবা, যার বর্গমূল বা ঘনমূল, যে বর্গমূলের তার যা চিহ্ন, যার বর্গমূল বা ঘনমূল তার যা চিহ্ন, যে বর্গমূল বা ঘনমূলের চিহ্ন ওই একই চিহ্ন, সেটাই মুখ্য ঘনমূল বা মুখ্য বর্গমূল, রাইট? তাহলে এখন মুখ্যটা আমি কিভাবে লিখবো, এখানে 3 লিখবো, রাইট? মুখ্য ঘনমূল, মুখ্য ঘনমূল হলো এই যে 2, আবার -8 এর মুখ্য ঘনমূল হলো -2। ওকে, এখন বর্গমূলের বেলা যেরকম হয়, এই যে বর্গমূলের বেলা যেরকম হয় যে এক্স কে এই এক্স এর বর্গমূলের বাস্তব মান থাকার জন্য, এক্স এর বর্গমূলের বাস্তব মান থাকার জন্য এক্স এর মান 0 বা 0 চেয়ে বড় হইতে হয়, এই ঘনমূলের বেলা আসলে এমন কোনো শর্ত নাই। যে কোনো বাস্তব সংখ্যা, এই ক্ষেত্রে এক্স পজিটিভ হোক, এই ক্ষেত্রে এক্স পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা 0 হোক, তার একটা বাস্তব ঘনমূল থাকেই, ঠিক আছে? শুধু বর্গমূলের বেলা এরকম হয়। এবং অলরেডি তোমরা আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছো যে তোমার এক্স, এটার মানে কিন্তু এই যে 2, এই চিহ্নের উপরে, এটাকে রেডিক্যাল চিহ্ন বা সার্ট চিহ্ন বলে। তোমরা জানতে হবে না এটা কি চিহ্ন বলে, অ্যাকচুয়ালি তাও লিখে দিই, এটাকে তোমরা রেডিক্যাল বলে, ঠিক আছে? এই চিহ্নটাকে জেনারেল বলে রেডিক্যাল। এই রেডিক্যালের উপরে কিছু না থাকা মানে 2 আছে, রেডিক্যালের এই জায়গাতে কিছু না থাকা মানে 2 আছে। আমি এটা একটু ভালো করে তোমাদেরকে লিখে দেখাই, যে এভাবে এভাবে লেখে, এবং এই অংশটার উপরেই সংখ্যাটা লিখতে হয় 2, ঠিক আছে, এক্স। তো 2 নর্মালি যাই লাগবে এখানে লিখতে হয়। এটা হলো বর্গমূল, এটা হলো ঘনমূল, রাইট? তিনটা আমি একটু ডানে লিখে ফেলছি, আসলে এই বরাবর লিখলে সুন্দর লাগে, ঠিক আছে, 3 এটা। এবং যখন এই উপরে 3, যখন 2 থাকে এটা বর্গমূল, যখন 3 থাকে এটাকে আমরা বলি ঘনমূল, রাইট? 2 থাকলে বর্গমূল, 3 থাকলে কি ঘনমূল। এবং বর্গমূলের বেলা নর্মালি আমরা 2 লিখি না, খালি থাকলে এখানে 2। যখন এই রেডিক্যালের উপরে খালি থাকে তার মানে 2 আছে, তার মানে সেটা বর্গমূল, সেটা কি বলে, বর্গমূল বলে। ওকে, এবং এদের, এবং এই যে বর্গমূলের আরেকটা জেনারেল নাম আছে, এটা স্বাভাবিকভাবে তোমরা জিজ্ঞেস করবে, আচ্ছা ঠিক আছে আমি 2 পাওয়ার নিয়ে বললাম বর্গমূল, ওকে, 3 পাওয়ার নিয়ে বললাম ঘনমূল, তাহলে 4 পাওয়ার 5 পাওয়ার তাদের দোষ কি? তারাও তো থাকতে পারে, রাইট? ওকে, হ্যাঁ তারাও থাকতে পারে। তো বর্গমূলের আরেকটা নাম এই কারণে, এই এই যে 2 পাওয়ার 3 পাওয়ারের পরে কথা বলার জন্য আমরা যেটা করি, 4 পাওয়ার নিয়ে যেহেতু কথা বলবো, 5 পাওয়ার নিয়ে কথা বলবো, এই কারণে বর্গমূলের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি 2তম মূল। মূল, মূল, বর্গমূল হলো 2তম মূল। এরপরে ঘনমূল যেটা, সেটাকে আমরা বলতেছি 3তম মূল। 3তম মূল, তাহলে 2তম মূলকে সংক্ষেপে আমরা বলতেছি বর্গমূল, 3তম মূলকে বলতেছি ঘনমূল, অথবা বর্গমূলের আরেক নাম 2তম মূল, ঘনমূলের আরেক নাম হলো 3তম মূল। ওকে, তাহলে এখন আমরা আহ, এর পরবর্তী যে কোনো মূল বলতে পারি, আমরা 4তম মূল বলতে পারি, যেমন 2 পাওয়ার 5 হলো 32, 2 পাওয়ার 5 হলো 32। তাহলে 2 এর 5 পাওয়ার নিলে 32 হয়, 2 এর 5 পাওয়ার নিলে 32 হয়। ওটা দিক থেকে আমরা বলি 32-এর 5তম মূল, 32-এর একটা 5তম মূল হলো
টু, রাইট? 32-এর 5তম মূল হলো 2, তার মানে 2 পাওয়ার 5 হলো 32, রাইট? এবং যেহেতু এই যে 32-এর যে চিহ্ন, 32-এর চিহ্ন কি এখানে পজিটিভ, 2 এরও কিন্তু সেই একই চিহ্ন, যেহেতু এদের একই চিহ্ন এই কারণে যার মূল, বর্গমূল, ঘনমূল, 4তম মূল, 5তম মূল, 6তম মূল, 7তম মূল ইত্যাদি, যার মূল যততম মূলই হোক, যার মূল তার যে চিহ্ন এবং যেই মূলের ওই একই চিহ্ন, সে প্লাস সেও প্লাস, ওই মূলটাই হবে যার মূল তার মুখ্য মূল, ঠিক আছে? মুখ্য মূল। তাহলে 32-এর মুখ্য এই যে মূল, কয়তম মূল? 5তম মূল। তাহলে এখানে ছোট করে 5 লিখবো। 5তম মূল হলো 2, রাইট? এটা তো একটা জেনারেল কেসের কথা আমি বলেছিলাম যে এই যে এখানে বর্গমূলের বেলা যার বর্গমূল সে 0-র চেয়ে বড় হইতে হয়, ঘনমূলের বেলা এরকম কোনো শর্ত নাই, রাইট? তো এই ব্যাপারটা জেনারেলি আরো সব সময় হয় যে যখন তুমি 2তম মূল বা এই যে 4তম মূল বা এই যে 6তম মূল বা এই যে এই 8তম মূল, মানে জোড়তম মূল এভাবে যাইতে থাকবে, 2, 4, 6, 8, এরপরে 10, 12, যখন জোড়তম মূল আর জোড়তম মূল, রাইট? আমি এখানে লিখে দিই জোড়তম মূল। জোড়তম মূলের বেলায় যেটা শর্ত সেটা হলো এক্স এর বাস্তব জোড়তম মূল থাকার জন্য, এক্স এর বাস্তব জোড়তম মূল থাকার জন্য এক্স এর মান 0-র চেয়ে বড় অথবা 0 সমান হইতে হবে। কিন্তু বিজোড় মূলের বেলায় এমন কোনো প্যাচ নাই। বিজোড়তম মূলের বেলায়, বিজোড়তম মূল কারা? এক্স এর 3তম মূল, 5তম মূল, 6তম মূল, 6 না সরি, 6 তো জোড়, 7তম মূল। লেখার উপরে লিখলাম, বাজে অভ্যাস, ওভার রাইটিং, খারাপ কাজ। 9, 9তম মূল। এভাবে 11তম মূল, তারপরে 13তম মূল, 15তম মূল, 101তম মূল, যারা বিজোড় আছে তার এদিকে। তো জোড়ের জন্য কিন্তু শর্ত আছে, যার 2তম মূল, যার 4তম মূল, যার 6তম মূল, যার এতম মূল, কার? এক্স এর, এক্স এর, এক্স এর, এক্স এর। যার জোড়তম মূল সে 0 বা 0-র চেয়ে বড় হইতে হয় যদি আমরা ওই মূলের বাস্তব কোনো মান চাই। কিন্তু বিজোড়তম মূলের জন্য এক্স এর উপর এমন কোনো শর্ত নেই। এক্স এর ঘনমূল থাকার জন্য এক্স 0-র চেয়ে বড়, এক্স এর বাস্তব ঘনমূল থাকার জন্য, এক্স এর বাস্তব ঘনমূল থাকার জন্য এক্স 0-র চেয়ে বড় হইতে হবে, সমান হইতে হবে বা ছোট হইতে হবে এমন কোনো কথা নেই। এক্স তখন যে কোনো বাস্তব সংখ্যাই হতে পারে। ওকে, তো আমি জেনারেলি এনতম মূলের একটা সংজ্ঞা দিতে পারি যে এনতম মূল কি। এনতম মূলের একটা সংজ্ঞা হলো, এবং এনতম মূলের সংজ্ঞাটা প্রযোজ্য কিসের জন্য? এন 1-এর চেয়ে বড় হইতে হবে, কারণ আমরা প্রথমে দেখছি আমরা 2তম মূল নিয়ে কথা বলছি, 3তম মূল, আমরা কিন্তু 1তম মূল নিয়ে কথা বলি নাই। তাহলে এটা 1-এর চেয়ে বড় হইতে হবে। এরপর হলো এনতম মূল, এটা 1-এর চেয়ে বড়, এবং এন হতে হবে স্বাভাবিক সংখ্যা। এন স্বাভাবিক সংখ্যা। এন স্বাভাবিক সংখ্যা মানে কি? এন স্বাভাবিক সংখ্যা, দেখো কি বাজেভাবে খ লিখছি। তো এন স্বাভাবিক সংখ্যা মানে হলো এন এর মান 2, 3, 4, 5। তার মানে এন এর মান কি? এন এর মান কি ভগ্নাংশ হইতে পারবে না। জাস্ট এই পূর্ণ সংখ্যাগুলা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলা 5 এভাবে যাইতেই থাকবে। 101 হইলেও আমার সমস্যা নাই, এরপরে 1 কোটি হইলেও আমার সমস্যা নাই, 1 কোটিতম মূল থাকতেই পারে, বাট প্র্যাকটিক্যালি হয়তো আমাদের লাগে না, ঠিক আছে? বাট গাণিতিক সংজ্ঞা এটা আছে। তো এনতম মূলের যে সংজ্ঞাটা আমি এখন বলবো সেটা হলো এন এর মান 1-এর চেয়ে বড় এবং এন স্বাভাবিক সংখ্যার জন্য প্রযোজ্য। তো সংজ্ঞাটা কি? এ বি এর, এ বি এর এনতম মূল, এ বি এর এনতম মূল যখন এ পাওয়ার এন, যখন এ পাওয়ার এন সমান বি। ওকে, তো এই সংখ্যাটা আশা করি তোমরা এর ভেতর বুঝতে পেরেছো। আমরা যথেষ্ট আলোচনা করেছি এই ব্যাপারগুলো নিয়ে। তো পরের ভিডিওতে আমরা আমরা এখানে তো আমরা মূল নিয়ে কথা বললাম, এনতম মূল, এনতম মূল। পরের পরের ভিডিওতে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাইয়া আমরা এখন পর্যন্ত যেটা করেছি, আমরা এখন পর্যন্ত এই যে সূচক নিয়ে যে আলোচনা করতেছি, আমরা এই যে সূচক নিয়ে আলোচনা করতেছি, এখন পর্যন্ত আমাদের সূচক কি? এখন পর্যন্ত আমাদের সূচক গুলো হলো আহ, আহ, আমাদের সূচকের এই আলোচনায় ভিত্তি যে কোনো বাস্তব সংখ্যা এবং সূচক এম ও এন এরা হলো স্বাভাবিক সংখ্যা। সূচক এম ও এন এরা হলো স্বাভাবিক সংখ্যা বা শূন্য। অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ সংখ্যাগুলো আনছি। তাহলে এখন পর্যন্ত আমাদের আলোচনায় সূচক এম এন প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যা, এরপর শূন্য এসে যোগ দিল, এরপর নেগেটিভ যোগ দিল। এখন পর্যন্ত
আমাদের এই আলোচনায় সূচক হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যা। সূচক হতে পারে যে কোনো পূর্ণ সংখ্যা। তো আমরা এই যে মূলের ব্যাপারগুলো শিখলাম, ঠিক আছে? nতম মূল, 2তম মূল, 3তম মূল, বর্গমূল, ঘনমূল, 4তম মূল। এই মূলগুলো দিয়ে, এই মূলের সাহায্য নিয়ে আমরা যেটা করব, আমাদের এই সূচকের আলোচনা আমরা শুধু পূর্ণ সংখ্যার ভেতরে রাখবো না, আমরা ভগ্নাংশও নিয়ে আসবো। ওকে, তো শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।